যখন থেকে ইনকাম করা শুরু করেছি বাবা সবসময় একটাই কথা বলতো, এলআইসি বা এফডিতে টাকা রাখ, তাহলেই টাকা হবে। কিন্তু তুমি কি এটা জানো, আজকালকার দিনে শুধু এলআইসি আর এফডি করলে তুমি বিয়ারলি ইনফ্লেশন রেটকে বিট করতে পারবে। তো যদি তুমি এটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে চাও বা টাকা গ্রো করতে চাও, এখন তোমাকে মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেট ব্যাপারে জানতেই হবে এবং ওতে ইনভেস্ট করতে হবে। তাই আজকের ক্লাসে আমি তোমাদেরকে ভেরিয়াস ইনভেস্টিং ইনস্ট্রুমেন্টস এবং কর্পোরেট অ্যাকশনের ব্যাপারে বোঝাবো সিম্পল ওয়েতে। নামগুলো শুনে একদম ভয় পেয়ে যাও না, খুব সিম্পল ভাবে আজকে আমি তোমাদেরকে বোঝাবো, যাতে 8 থেকে 80 প্রত্যেকটা লোক এই জিনিসগুলো দেখে শিখতে পারে। তো এই ভিডিওটা তোমার ছেলে মেয়ে বাবা মা সবার সাথে শেয়ার করো, নয়তো ফ্যামিলির সবাই মিলে এক কাপ চা নিয়ে ভিডিওটা দেখো, স্টক মার্কেট শেখো। হ্যালো এভরিওয়ান, আমি প্রতিমা, ট্রেডেক্স গুরুকুলের কো-ফাউন্ডার। এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে স্টক মার্কেট শেখাবো এবং আমার এক্সপেরিয়েন্স শেয়ার করব, সো দ্যাট তোমরাও একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারো স্টক মার্কেটে ট্রেড এবং ইনভেস্টিং করে। 3 বছর আগে যখন আমি স্টক মার্কেটে এন্ট্রি করেছিলাম, বাংলায় কোনো ভালো চ্যানেল পাইনি যেখান থেকে আমি ভালোভাবে বেসিক্স ক্লিয়ার করতে পারি। তাই আমি আজকে এই ইনিশিয়েটিভটা নিয়েছি যে আমার ভিডিও দেখে তোমরা সিম্পল ওয়েতে স্টক মার্কেটের নলেজ গেইন করতে পারো। শেয়ারস, বন্ডস, মিউচুয়াল ফান্ড, এই সব কিছুর নাম নিশ্চয়ই তোমরা শুনেছো। শেয়ার কি হয়? সাপোজ তুমি একটা চায়ের দোকান খুলেছো, দোকান খুব ভালো চলছে। এবার তুমি ভাবছো একটা থেকে 5টা দোকান খুলবে, কিন্তু তোমার কাছে অত টাকা নেই। তুমি কি করতে পারো? তুমি তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে বলতে পারো টাকার জন্য যে তোরা আমাকে টাকা দে, তাহলে আমি 5টা দোকান খুলতে পারি। কিন্তু কেউ কি তোমাকে ফ্রিতে টাকা দেবে? তখন তুমি ওদের থেকে টাকা নিতে পারো এবং ওদেরকে তোমার কোম্পানির একটা পার্ট দিতে পারো। এই যে ছোট অংশ, এটাকে আমরা বলি শেয়ার বা ইকুইটি, যার বিনিময়ে ওরা তোমাকে টাকা দেবে। আর যাদের থেকে তুমি টাকা নিলে, এখন ওরা তোমার কোম্পানির ইনভেস্টর হয়ে গেল। এবার যদি তোমার দোকান ভালো চলে, প্রফিট বানায়, তো তোমার সাথে সাথে ওদেরও প্রফিট হবে। আর যদি তোমার কোম্পানির লস হয়, তাহলে তোমার ইনভেস্টরদেরও লস হবে। এখানে ইনভেস্টররা কি করলো? টাকা দিয়ে তোমার কোম্পানির একটা অংশ কিনে নিল। ঠিক এরকম ভাবেই তুমি যে কোনো বড় কোম্পানি যেমন রিলায়েন্স বা টাটা, এই সব কোম্পানিতে ছোট শেয়ার কিনতে পারো এবং ওদের একটা শেয়ার হোল্ডার হয়ে যেতে পারো। এবার যখন এই কোম্পানিগুলো প্রফিট করবে, তখন তুমিও তাহলে ভাগিদার হয়ে গেলে। এবার ধরো তোমার আরো টাকা চাই, কিন্তু ইনভেস্টর বলছে আমি আর শেয়ার কিনবো না। এবার ধরো তোমার আরো টাকা লাগবে, তুমি ইনভেস্টরের কাছে গেলে। ইনভেস্টর বলল আমি তোমার থেকে আর শেয়ার কিনবো না, কিন্তু আমি তোমায় একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা দিচ্ছি বিজনেস করার জন্য, তুমি ধার হিসাবে সেটাকে নাও এবং ওই টাকার বিনিময়ে আমাকে এত% ইন্টারেস্ট দাও। এই প্রসেসটাকে আমরা বলি বন্ড, যেখানে তুমি ইন্টারেস্টের বিনিময়ে ইনভেস্টরের থেকে টাকা তোলো এবং তারপরে ইন্টারেস্ট সমেত ওনাকে ফেরত দাও। এইখানে কি হচ্ছে? রিস্ক অনেক কম হয়ে যাচ্ছে। মেবি প্রফিট পার্সেন্টেজ ফিক্স হয়ে যাচ্ছে, কম হচ্ছে, কিন্তু রিস্ক তোমার এখানে কম হচ্ছে। কিন্তু ফার্স্ট ক্ষেত্রে যখন ইনভেস্টর তোমার কোম্পানিতে ইনভেস্ট করছিল, তখন তার রিস্ক আরো বেশি ছিল। কেন? তোমার কোম্পানি প্রফিট হলে যেরকম ওর প্রফিট বাড়বে, ঠিক সেরকম ভাবে তোমার কোম্পানি লস করলেও ওর লস বাড়বে। এবার আমরা আসি মিউচুয়াল ফান্ডে। এই মিউচুয়াল ফান্ডটা কি হয়? ধরো তুমি একটা চায়ের বিজনেস করতে চাও, কিন্তু তোমার কাছে কোনো এক্সপার্টাইজ নেই। তো তুমি তখন কি করতে পারে? তখন তুমি একটা কোনো এক্সপার্ট ম্যানেজারের কাছে যেতে পারো, যার এই ব্যাপারে নলেজ আছে। তুমি ওকে বলতে পারো আমি তোমায় টাকা দিচ্ছি, তুমি বিজনেসটা করো। মিউচুয়াল ফান্ডও এক্স্যাক্টলি সেরকম। যখন তোমার স্টক মার্কেটের ব্যাপারে অত নলেজ নেই, স্টকসের ব্যাপারে নলেজ নেই, তখন তুমি কোনো ফান্ড ম্যানেজারের কাছে যাচ্ছ, যার এই ব্যাপারে নলেজ অনেক বেশি। ওকে তুমি তোমার টাকা দিয়ে দিচ্ছ। এবার সেই ফান্ড ম্যানেজার ডিফারেন্ট কোম্পানিতে তোমার টাকা ইনভেস্ট করছে, এন্ডে গিয়ে তোমাকে একটা প্রফিট পার্সেন্টেজ দিচ্ছে। যেহেতু এদের এক্সপার্টাইজ বেশি, এখানে তোমার মাথা ঘামাতে হচ্ছে না। ওদের ভাস্ট এক্সপেরিয়েন্স রয়েছে, যেহেতু ওরা ডিফারেন্ট কোম্পানিতে টাকা ইনভেস্ট করে তোমাকে প্রফিট জেনারেট করে দিচ্ছে। এবার যদি বলো এই শেয়ারস, বন্ডস এবং মিউচুয়াল ফান্ড, এই তিনটের মধ্যে বেস্ট কোনটা? যদি তুমি একদম বিগিনার হও, তো তোমার জন্য বেটার মিউচুয়াল ফান্ড দিয়ে স্টার্ট করো। কেন? এতে রিস্ক অনেক কম, তোমার কাছে অলরেডি এক্সপার্ট একজন ফান্ড ম্যানেজার থাকবে। বন্ডস হচ্ছে লো রিস্ক লো প্রফিট, এখানে ফিক্সড একটা ইনকাম তোমার হয়ে যাচ্ছে, এমন না যে খুব বেশি প্রফিট হবে। তো এবার বুঝি শেয়ারস, মিউচুয়াল ফান্ড এবং বন্ড, এই তিনটের মধ্যে ডিফারেন্স কি আছে। শেয়ারস হচ্ছে হাই রিস্ক অ্যান্ড হাই রিওয়ার্ড, এখানে রিস্কও বেশি, রিওয়ার্ডও বেশি। তারপর আসছে বন্ড, এখানে রিস্ক প্রফিটও কম, 6% তোমার প্রফিট হবে বন্ডে। এবার আসছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের রিস্ক কম্পারেটিভলি কম, কেন? এখানে এক্সপার্ট আছে যে তোমার জন্য অ্যানালাইসিস করে দেবে। আর তুমি যদি একদম বিগিনার হও, তোমার সেরকম আইডিয়া নেই স্টকসের ব্যাপারে, শেয়ার মার্কেটের ব্যাপারে, তো তুমি মিউচুয়াল ফান্ড থেকে নিজের কেরিয়ার স্টার্ট করতে পারো।
যাদের স্টক মার্কেটের ব্যাপারে ইন্টারেস্ট আছে, তারা নলেজ গেইন করছো, নিজে শিখতে চাও এবং নিজে টাইম দিয়ে স্টক অ্যানালাইসিস করতে পারবে, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে স্টকস। আর যারা একদমই রিস্ক নেওয়ার জন্য রেডি নও, তাদের চাই সেফ রিটার্ন, যে একটা সেফ এত পার্সেন্ট আমার কাছে ঢুকবে তাহলেই আমি খুশি, তাদের জন্য হচ্ছে বন্ডস। আর যাদের কাছে নলেজ এবং এক্সপার্টাইজ নেই, টাইম নেই স্টক অ্যানালাইসিস করার, কিন্তু তারা একটা ভালো রিটার্ন পেতে চাও, তারা মিউচুয়াল ফান্ডে যেতে পারো। ওখানে ডিফারেন্ট ফান্ড ম্যানেজার আছে যারা তোমাকে ডিসেন্ট রিটার্ন বানাতে হেল্প করবে। এবার চলো বুঝি আইপিও কি হয়, আইপিওতে তুমি কিভাবে ইনভেস্টমেন্ট করতে পারো। ধরো কলকাতায় একটা মিষ্টির ব্র্যান্ড আছে, এতদিনও প্রাইভেট লিমিটেড হয়ে কলকাতাতেই ভালো বিজনেস করছে, এখন ও নেশন ওয়াইড এক্সপেনশন করতে চায়, তাই জন্য এখন ওরা আইপিও করতে চাইছে। আইপিও কি হয়? ইনিশিয়াল পাবলিক অফারিং। কিন্তু আইপিও করব বললেই করা যায় না, সব কোম্পানি আইপিওতে লিস্ট হতে পারে না। এর জন্য কিছু স্ট্রিক্ট রুলস আছে যেগুলো তোমার কোম্পানিকে অবশ্যই মেনটেন করতে হবে, তাহলেই তুমি আইপিওর জন্য অ্যাপ্লাই করতে পারবে। চলো দেখি সেগুলো কি। ধরো একটা মিষ্টির ব্র্যান্ড আছে কলকাতাতে, রসগোল্লা প্রাইভেট লিমিটেড। এতদিন কলকাতায় ও খুব ভালো বিজনেস করছে, এখনও চাইছে নেশন ওয়াইড এক্সপ্যান্ড করবে, ওই জন্য ও আইপিওতে লঞ্চ হতে চাইছে। কিন্তু কেউ বললেই তো আইপিও লঞ্চ করতে পারে না, তাই জন্য কোম্পানিকে কিছু সার্টেন রুলস মেনটেন করতে হয়। চলো দেখে নি ওগুলো কি হয়। নাম্বার 1, কোম্পানিতে মিনিমাম 3 বছরের বিজনেস হিস্ট্রি থাকতে হবে। নাম্বার 2, কোম্পানির নেট ট্যাঞ্জিবল অ্যাসেট মিনিমাম 3 কোটি টাকা হতে হবে। নাম্বার 3, নেট ওয়ার্থ লাস্ট 3 বছরে মিনিমাম 1 কোটি টাকা থাকতে হবে। নাম্বার 4, লাস্ট 3 বছরের টোটাল কোম্পানির প্রফিট মিনিমাম 15 কোটি টাকা হতে হবে। আইপিও এর 50% শেয়ারস কিউআইবি কে নিতে হবে। কিউআইবি হচ্ছে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্স, যেমন এফআইআই, ডিআইআই, ব্যাংকস। 6 নম্বর, আইপিও এর পরে মিনিমাম 25% শেয়ার। 6 নম্বর, আইপিও এর পরে মিনিমাম 25% শেয়ার পাবলিকের হাতে থাকতে হবে। 7 নম্বর, প্রোমোটারসদের অ্যাটলিস্ট 20% শেয়ার থাকতে হবে। প্রোমোটার কি? যারা হচ্ছে ফাউন্ডার্স অফ দ্য কোম্পানি, তাদের কাছে মিনিমাম 20% শেয়ার থাকতে হবে। ডিআরএইচপি, ড্রাফট রেট হিয়ারিং প্রসপেক্টাস, এই ফাইলটা সেবির কাছে পাঠাতে হবে। পরে ডিটেলে বলবো এটা কি জিনিস। মিনিমাম আইপিও ইস্যু সাইজ 10 কোটি টাকা হতে হবে। পোস্ট আইপিও কোম্পানির মার্কেট ক্যাপ মিনিমাম 25 কোটি টাকার হতেই হবে। এগুলো হচ্ছে কোম্পানির এজ এবং প্রফিট ক্রাইটেরিয়া, এগুলো না থাকলে তুমি আইপিওতে লঞ্চ করতে পারবে না। এবারে আমরা আসছি ডিভিডেন্ড। ডিভিডেন্ডের নাম নিশ্চয়ই তোমরা অনেকবার শুনেছো, তো ডিটেলে এখন বুঝবো ডিভিডেন্ডটা কি জিনিস। ধরো তুমি একটা কোম্পানির শেয়ার হোল্ডার, এবং সেই কোম্পানি যখন প্রফিট করবে তখন সেই কোম্পানি ডিক্লেয়ার করতে পারে যে তার প্রফিটের একটা পার্সেন্টেজ তোমাকে ও অ্যাজ আ ডিভিডেন্ড দেবে। ধরো কোম্পানি ভালো প্রফিট করছে, তখন কোম্পানি ডিসাইড করবে যে পার শেয়ার ও তোমাকে 5 টাকা করে অ্যাজ আ ডিভিডেন্ড দেবে, আর এই ডিভিডেন্ড ডিরেক্টলি তোমার অ্যাকাউন্টে ঢুকবে। ধরো তোমার কাছে টাটা স্টিলের 100 খানা শেয়ার আছে, আর কোম্পানি ডিসাইড করলো যে পার শেয়ার তোমাকে 10 টাকা করেও ডিভিডেন্ড দেবে, তো টোটাল 1000 টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাজ আ ডিভিডেন্ড অফ টাটা স্টিল সেটা ঢুকে যাবে। আর এই ডিভিডেন্ডের কোনো রুল হয় না যে পার্টিকুলার প্রত্যেক মাস অন্তর অন্তর তোমাকে ডিভিডেন্ড দেবেই এত টাকা করে। এটা পুরোপুরি কোম্পানি ডিসাইড করে যে কোম্পানি কত টাকা ডিভিডেন্ড দেবে, কতদিন পর পর দেবে। কিন্তু যারা লং টার্ম ইনভেস্টর হয়, ডিভিডেন্ড তাদের একটা ভালো ইনকাম সোর্স, এখান থেকে এদের ডিরেক্টলি টাকা ইনকাম হতে থাকে। কিছু কিছু কোম্পানি আছে যেরকম আইটিসি, এইচইউআই, ইনফোসিস, এরা রেগুলার বেসিসে তোমাকে ডিভিডেন্ড দিতেই থাকে, যেটা তোমার সেকেন্ড সোর্স অফ ইনকাম হিসেবে কাজ করে। এবারে আসছি বোনাস শেয়ার। বোনাস শেয়ারটা কি হয়? ধরো কোনো কোম্পানি এখন খুব ভালো পারফর্ম করছে, তো কোম্পানি ডিসাইড করলো আমার শেয়ার হোল্ডার যারা আছে তাদেরকে আমি এতগুলো করে বোনাস শেয়ার দেব। সাপোজ টিসিএস এর তোমার কাছে 100 খানা শেয়ার আছে, তাহলে তুমি টিসিএস এর একজন শেয়ার হোল্ডার। এখন কোম্পানি ডিসাইড করলো তোমাকে 1:1 এর বোনাস শেয়ার দেবে। তার মানে তোমার কাছে যতগুলো শেয়ার অলরেডি রয়েছে, কোম্পানি অ্যাজ আ ফ্রি গিফট তোমাকে অতগুলো শেয়ারই ফ্রিতে দিচ্ছে, তো উইদাউট এনি কস্ট তোমার কাছে ডাবল শেয়ার হয়ে যাবে। এবার আসি কেন তোমাকে দিচ্ছে। যখন কোম্পানি খুব বেশি প্রফিট বানায় কিন্তু খরচা তার খুব কম হয়, তখন অ্যাজ আ ফ্রি গিফট কোম্পানি এই ফ্রি বোনাস শেয়ারগুলো তোমাদেরকে দিতে পারে। এবারে আসি স্টক স্প্লিট, যেটা খুব ইম্পর্টেন্ট টপিক স্টক মার্কেটে। যখন কোনো কোম্পানির পার শেয়ারের দাম অনেক বেশি হয়, তখন ছোট ইনভেস্টরদের জন্য প্রবলেম হয়ে যায় এক একটা শেয়ার অত টাকা দিয়ে কেনার। তখন কোম্পানি ডিসাইড করে যে আমি আমার শেয়ারের প্রাইস হাফ করে দেব, যাতে ছোট ইনভেস্টর যারা আছে তারাও খুব ইজিলি
শেয়ার কিনতে পারে এবং ওদের কাছে টাকা ফ্লো আসতেই থাকে। নর্মাল স্প্লিট যেরকম হয়, স্প্লিট মানে একটা শেয়ারের দামকে হাফ করে দেওয়া, কিন্তু এর মানে এটা না যে কোম্পানির ভ্যালুয়েশনও হাফ হয়ে যাবে। যেরকম ভাবে প্রাইস হাফ হচ্ছে সেইভাবে নাম্বার অফ শেয়ারসও ডাবল হয়ে যাবে, যাতে কোম্পানির ভ্যালুয়েশনে কোনো এফেক্ট না পড়ে। তো সাপোজ একটা এক্সাম্পল নিয়ে বুঝি, এখন এমআরএফ এর একটা শেয়ারের দাম 1 লাখের উপরে। এবার ছোট ইনভেস্টরদের জন্য খুব প্রবলেম হয়ে যেতে পারে কি একটা শেয়ার 1 লাখ টাকা দিয়ে কিনবো। সাপোজ এমআরএফ 1:10 স্টক স্প্লিট অ্যানাউন্স করলো, তখন কোনো ছোট ইনভেস্টর চাইলে 10,000-এ একটা শেয়ারও কিনতে পারে, কিন্তু এখন যদি সে কিনতে চায় তার কাছে 1 লাখ টাকা থাকতে হবে, তাহলেই সে একটা শেয়ার কিনতে পারবে। কিন্তু একটা জিনিস ভালোভাবে বোঝো, ধরো কোনো কোম্পানির শেয়ারের প্রাইস 5,000 টাকা। আজকে কোম্পানি ডিসাইড করলো যে স্টক স্প্লিট হবে 1:2-তে, তো ওর প্রাইস 5,000 থেকে যদি 2,500 হয়ে যায়, অনেক সময় যাদের স্টক স্প্লিটের ব্যাপারে প্রপার নলেজ নেই তারা এটা ভাববে আমার শেয়ারের দাম 5,000 থেকে ডিরেক্টলি 2,500 হয়ে গেল, তো সাথে সাথে প্যানিক করে কিছু কিছু লোক তাদের শেয়ার বেচতে শুরু করবে। কিন্তু তারা এটা দেখবে না যে তাদের নাম্বার অফ কোয়ান্টিটিও ডাবল হয়ে গেছে। আগে যখন 5,000-এ তাদের কাছে 10খানা শেয়ার ছিল, এখন স্টক স্প্লিটের পরে 2,500-এ তাদের কাছে 20টা শেয়ার আছে। তো হিসাব করে ক্যালকুলেট করে দেখো, তোমার ভ্যালুয়েশন সেমই রইল, নাম্বার অফ শেয়ারস বেড়ে গেল এবং প্রাইস অর্ধেক হয়ে গেল। তো এখন থেকে যখনই স্টক স্প্লিট হবে তখন ভয় পেয়ে যাওয়ার কিছু নেই যে না প্রাইস হাফ হয়ে গেল, এবার বেচে দিই, স্টকের অবস্থা খুব খারাপ। এরকম না, বরঞ্চ স্টকের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দেখে ওটাকে হোল্ড করো, যাতে ইন ফিউচার আরো বেশি তুমি টাকা ইনকাম করতে পারো। এই স্টক স্প্লিট শুধু একটা কারণেই করা হয়, যাতে নতুন ইনভেস্টাররা খুব ইজিলি স্টকে ইনভেস্ট করতে পারে। এবারে আসছি ইটিএফ-এ। ইটিএফটা কি হয়? কলকাতায় দুর্গাপূজায় যে বড় বড় প্যান্ডেল হয়, প্রত্যেকটা প্যান্ডেলে যদি আলাদা আলাদা করে তুমি লাইন দিয়ে দেখো, তোমার অনেক টাইমও লাগে, অনেক কষ্ট হয়। তো এখন অনেক প্যাকেজ তৈরি হয়েছে, যেই একটা প্যাকেজে তুমি অনেকগুলো প্যান্ডেলের পাস পেয়ে যাবে, যেখানে খুব কম টাইমে অনেকগুলো প্যান্ডেল তুমি একসাথে দেখে শেষ করতে পারবে। ইটিএফও এক্স্যাক্টলি সেম। তুমি যদি একটা ইটিএফ কিনে নাও, তুমি একসাথে অনেকগুলো কোম্পানিতে তুমি ইনভেস্ট অলরেডি করে ফেলেছো। এবার আসি ইটিএফ এর বেনিফিট কি আছে, ইটিএফ কেন করবে। তো তুমি ইটিএফ কিনলে তোমার টাকা ডাইভার্সিফাই হয়ে যাচ্ছে। অ্যাজ আ বিগিনার তুমি একসাথে অনেকগুলো কোম্পানিতে ইনভেস্ট করে ফেলছো। আর সেকেন্ড হচ্ছে লো কস্ট। মিউচুয়াল ফান্ডের কস্টের থেকে ইটিএফ এর মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফ এ অনেক কম খরচা থাকে। আর একটা হচ্ছে টেনশন, এখানে স্টক অ্যানালাইসিস করা এত কিছু ঝামেলাই নেই, একটা ইটিএফ কিনে নাও, তোমার কাজ শেষ। ফর এক্সাম্পল, তুমি যদি নিফটি 50 একটা ইটিএফ কিনে নাও, তার মানে ইন্ডিয়ার টপ 50 স্টকে তুমি একসাথে ইনভেস্ট করে ফেলেছো। কিছু পপুলার ইটিএফ এর নাম বলি: নিপন নিফটি 50 ইটিএফ, এসবিআই ইটিএফ, নিফটি 50 ইটিএফ, এইচডিএফসি সেন্সেক্স ইটিএফ। এবার আসি রিটস এবং ইনভিটস। এই দুটো জিনিস কি হয় তোমার কি মনে হয়? সাউথ সিটি মল, কলকাতা মেট্রো, হাইওয়েজ, এগুলোতে তুমি ইনভেস্ট করতে পারো রিটস অ্যান্ড ইনভিটস। শুধু দোকান, ফ্ল্যাট, বাড়ি এগুলো কিনেই তুমি রেন্ট দিয়ে ইনকাম জেনারেট করতে পারো না। তুমি রিটস এবং ইনভিটস এগুলোর থ্রুতেও তুমি এখন রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারো। এতদিন তো তোমরা জানতে শুধু বাড়ি, দোকান, ফ্ল্যাট এগুলো কিনে সেগুলোকে রেন্টে দিয়ে সেখান থেকে তুমি ইনকাম করতে পারো থ্রু রিয়েল এস্টেট। কিন্তু এখন তুমি সাউথ সিটির মতো মলস, কলকাতা মেট্রো, হাইওয়েজ এগুলোতেও ইনভেস্ট করতে পারো এবং ওখান থেকেও প্রফিট জেনারেট করতে পারো। রিট হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। বড় বড় যে কমার্শিয়াল প্রপার্টিস আছে, আইটি মলস আছে, সেগুলোতে তুমি এর থ্রুতে ইনভেস্ট করে তুমি ইনকাম জেনারেট করতে পারো। যখন এই কমার্শিয়াল স্পেসগুলোকে রেন্টে দেওয়া হবে, তুমি অ্যাজ আ শেয়ার হোল্ডার হয়ে ওখান থেকে রেন্টাল ইনকাম জেনারেট করতে পারো। তুমি যদি একটা সাউথ সিটি মলে ফ্ল্যাট কিনতে চাও, সেখানে তোমার অনেক টাকার দরকার একটা ফ্ল্যাট কেনার জন্য, কিন্তু এখানে তোমার কাছে যাও বাজেট আছে, সেই বাজেট দিয়ে তুমি রেটসে ইনভেস্ট করতে পারো এবং সেখান থেকে তুমি রেন্টাল ইনকাম জেনারেট করতে পারো। কিছু পপুলার রেটসের নাম বলি, যেরকম ইএম বাইপাস রেট, মাইন্ডস্পেস রেট এগুলো। আর ইনভেস্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট। কলকাতা মেট্রো, বড় বড় ফ্লাইওভার এগুলোতে তুমি একটা পার্ট ইনভেস্ট করতে পারো। তুমি যদি কোনো ইনভিটসে ইনভেস্ট করো, তুমি সেখান থেকে ইয়ারলি একটা প্রফিট জেনারেট করতে পারো। আইআরবি ইনভিট, পাওয়ার গ্রিড ইনভিট এগুলো হচ্ছে কিছু পপুলার ইনভিটস, এগুলোতে তুমি ইনভেস্ট করতে পারো। এবার আসি আজকের কনক্লুশনে। আজকে তুমি কি কি শিখলে? শেয়ারস হাই রিস্ক হাই প্রফিট, বন্ড লো রিস্ক ফিক্সড প্রফিট,
মিউচুয়াল ফান্ড বেস্ট ফর বিগিনার্স। আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং, এটার জন্য কি কি জিনিস মেনটেন করতে হয়। ইটিএফ ইজিয়েস্ট ওয়ে টু ইনভেস্ট, কিভাবে তুমি তোমার ক্যাপিটালকে ইজিলি ডাইভার্সিফাই করবে। রিস এবং ইনভিটস, ফ্ল্যাট বা কমার্শিয়াল প্রজেক্ট না কিনে কিভাবে তুমি ওর শেয়ার হোল্ডার হবে এবং ওখান থেকে ইয়ারলি প্রফিট জেনারেট করবে। নেক্সট ভিডিওতে স্টকসের ব্যাপারে আমরা আরো ডিটেলে জানবো। ভিডিওটা পুরো ভালো করে দেখো, নিজের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করো যাতে ওরাও স্টক মার্কেটের বেসিক টু অ্যাডভান্স শিখতে পারে।